কোন ম্যাজিকে পুতিন এখনও রাশিয়ার মধ্যমণি? ইউক্রেন যুদ্ধ কিভাবে সামলাচ্ছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস.জি. রতন স্বাগত জানাচ্ছি। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া 2025 সালে এক জটিল রাজনৈতিক ও সামরিক বাস্তবতার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। ইউক্রেন যুদ্ধের তৃতীয় বছরে প্রবেশ করলেও পুতিন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রে অবিচল রয়েছেন। আসলে কিভাবে পুতিন তার জনপ্রিয়তা ধরে রেখেছেন, কি কৌশলে ইউক্রেন যুদ্ধ পরিচালনা করছেন এবং ভবিষ্যতে তার নেতৃত্বের কি পরিণতি হতে পারে? পশ্চিমা নেতাদের জন্য এই যুদ্ধ থেকে একটি বড় শিক্ষা নেয়ার আছে। গোটা মানবজাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে এমন কোনো পরমাণু শক্তিধর দেশকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয়। রাশিয়াকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে কার্যকর উপায় হল সফট পাওয়ার বা কূটনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব। এই হাতিয়ার পশ্চিমারা শীতল যুদ্ধের সময় অনেক সফলভাবে ব্যবহার করেছিল। ঐতিহাসিকভাবেই রাশিয়ার সংস্কৃতি ও অর্থনীতি ইউরোপের ওপর নির্ভরশীল ছিল, তা ভবিষ্যতেও থাকবে। ইউরোপ মেনে নিক বা না মেনে নিক, রাশিয়া নিজেকে ইউরোপীয় সমাজের অংশ বলে মনে করে। এই বাস্তবতা পশ্চিমা বিশ্বের জন্য এক কৌশলগত সুযোগ তৈরি করে। যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে রাশিয়াকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করলে বরং লাভ বেশি। রাশিয়ার পক্ষ থেকে হুমকি কমানোর জন্য তা পশ্চিমাদের প্রক্সি যুদ্ধের চেয়ে ভালো হবে বলেই মনে হয়। এছাড়া ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোতেও পরিবর্তন চাইবেন পুতিন। বিশেষ করে ইউক্রেনের প্রধান গোয়েন্দা দপ্তর ও নিরাপত্তা সংস্থার কিছু শাখা থেকে পশ্চিমা প্রভাব কমানোর দাবি তিনি তুলতে পারেন। রাশিয়াও 30 দিনের জন্য ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখতে রাজি হয়েছে। তবে তারা পুরোপুরি যুদ্ধবিরতিতে যাওয়ার আগে আরও আলোচনার পক্ষে। মস্কো আগেই বলেছে, যুদ্ধবিরতির বাস্তবায়ন ও লঙ্ঘন ঠেকানোর নিশ্চয়তা নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। যুদ্ধের ময়দানে এখন রাশিয়া আছে সুবিধাজনক অবস্থানে, তাই তারা চূড়ান্ত চুক্তির কাঠামো ঠিক না করে কোনো সুযোগ হাতছাড়া করতে চায় না। তবে ট্রাম্প পুতিন ফোনালাপের পর রাশিয়ান কর্মকর্তারা শান্তি চুক্তি নিয়ে আশাবাদী। যদি যুদ্ধবিরতি এগিয়ে যায়, প্রশ্ন হচ্ছে পুতিন কি তার 2022 সালের ফেব্রুয়ারিতে আক্রমণের সময় করা সব দাবি আদায় করতে পারবেন? পুতিন জোর দেবেন যে কিয়েভ ও নেটোকে 2008 সালের বুখারেস্ট সম্মেলনের প্রতিশ্রুতি থেকে সরে আসতে হবে। সেই সম্মেলনে ইউক্রেনকে নেটোর সদস্য করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইউরোপীয় মিত্রদের ওপর এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন। ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আসে এবং পরে জর্জিয়া ও ইউক্রেনের সঙ্গে সংঘাতের পথ তৈরি হয়। এখন সব পক্ষই মোটামুটি বোঝে বাস্তবসম্মত শান্তি চুক্তির কাঠামো কি হতে পারে। রাশিয়া বারবার বলেছে এটি হবে 2022 সালের বসন্তে ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন আলোচনায় গৃহীত প্রস্তাব অনুসারে। সেখানে ছিল ইউক্রেনের সামরিক নিরপেক্ষতা, সেনাবাহিনীর আকার সীমিত রাখা এবং ইউক্রেনে বসবাসরত রুশ ভাষীদের অধিকার সুরক্ষার ব্যবস্থা থাকার কথা। তবে তখন ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের চাপে ইউক্রেন চুক্তি থেকে সরে এসেছিল। এর মধ্যে 3 বছর ধরে যুদ্ধ চলেছে। মস্কো এখন চায় যে কিয়েভ স্বীকার করুক দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চলগুলো রাশিয়ার অংশ। যদিও রাশিয়া এখনও পুরোপুরি এসব অঞ্চল দখল করতে পারেনি, তবে তারা আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করেছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে কঠোর অবস্থান কিছুটা শিথিল হওয়ার সম্ভাবনা আছে। ট্রাম্প ও জেলেনস্কি জানিয়েছেন, আলোচনায় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যতও স্থান পাবে। এটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। যদি রাশিয়া এই আলোচনার অংশ হয়, তাহলে এর মানে দাঁড়াবে যে তারা দখল করা অঞ্চলের অংশগুলো নিজেদের দাবি থেকে সরতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ টেলিফোন আলাপের পর মনে হচ্ছে ইউক্রেন যুদ্ধ শেষের দিকে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে জেদ্দায় আলোচনা হয়েছিল। ট্রাম্প শান্তি চুক্তির পক্ষে কাজ করছেন। মস্কো ও কিয়েভ দুই পক্ষই তাতে আগ্রহ দেখাচ্ছে। তবে তাদের অবস্থান এখনও পুরোপুরি স্পষ্ট নয়। ওয়াশিংটনের প্রস্তাব অনুযায়ী ইউক্রেন 30 দিনের জন্য শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপর শান্তি আলোচনা হবে।
ইউক্রেন আগে থেকেই যুদ্ধ বন্ধ করে আলোচনায় যেতে চায়নি, তবে আরও ভূখণ্ড হারানোর আশঙ্কা, ক্ষয়ক্ষতি ও সম্ভবত যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ভয়ে তারা এই প্রস্তাব মেনে নিয়েছে। পারমাণবিক কেন্দ্র নিয়ে আলোচনা ইতিবাচক সংকেত দিচ্ছে যে পশ্চিমা দেশগুলো ও ইউক্রেন এখন বাস্তবসম্মত সমঝোতার দিকে এগোচ্ছে। আগে যুক্তরাজ্য ও ফ্রান্স শান্তিরক্ষার নামে নেটোর সেনা মোতায়েনের অবাস্তব দাবি করছিল। পুতিনের যুক্তি বোঝার জন্য এটা জানা দরকার যে তিনি মূলত ভূখণ্ড দখলের জন্য লড়ছেন না। তার কাছে ইউক্রেনে এই পূর্ণাঙ্গ হামলা এলে এক শাস্তি। 2015 থেকে 16 সালের মিনস্ক চুক্তি অনুযায়ী দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলগুলো ইউক্রেনের অধীনে থাকার কথা ছিল, কিন্তু ইউক্রেন সেটি বাস্তবায়ন করেনি। পুতিন মনে করেন ইউক্রেন যখন 2022 সালের ইস্তাম্বুল চুক্তি থেকেও সরে আসে, তখন রাশিয়া এই 4 অঞ্চলকে নিজের সঙ্গে সংযুক্ত করে ইউক্রেনকে শাস্তি দিয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিনিময়ে অন্য কোনো ভূখণ্ড বা রাজনৈতিক সমঝোতা হতে পারে, বিশেষ করে রুশভাষী জনগণের অধিকার বা মস্কো সমর্থিত ইউক্রেনীয় অর্থোডক্স চার্চের স্বীকৃতি সংক্রান্ত কোনো চুক্তি হতে পারে। তবে ইউক্রেনের নিরাপত্তা কাঠামোয় নেটোর স্থাপনা বা প্রভাব রাখা নিয়ে পুতিন কোনো রকম ছাড় দেবেন না। এই সংঘাতের একটা মূল কারণ আছে। পশ্চিমা বিশ্ব 1990-এর দশকে নতুন গঠিত গণতান্ত্রিক রাশিয়াকে গ্রহণ না করে মোকাবেলা করার পথ বেছে নিয়েছিল। তবে আপাতত পুতিন শুধু ইউক্রেনের নিরপেক্ষতা নিশ্চিত করে সন্তুষ্ট হবেন না। তিনি চাইবেন রাশিয়ার সীমান্তের কাছে থাকা সব নেটো স্থাপনা যেন সরিয়ে ফেলা হয়। এর মধ্যে আছে সামরিক প্রশিক্ষণ কেন্দ্র, সরবরাহ সুবিধা এবং সিআইএর নজরদারি কেন্দ্রগুলো। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আসা বার্তা বিশ্লেষণ করলে মনে হচ্ছে রাশিয়ার এই চাওয়াগুলো বাস্তবায়িত হবে। এমনকি যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও রাজি হতে পারে। অন্যদিকে ইউক্রেন ইঙ্গিত দিয়েছে যে পশ্চিমা দেশগুলোতে আটকে রাখা রাশিয়ার $300 বিলিয়ন সম্পদ ইউক্রেনের যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের জন্য ব্যবহার করা যেতে পারে। রাশিয়া এই অর্থ ইতিমধ্যেই আর ফেরত পাবে না বলে ধরে নিয়েছে। সম্ভবত এই পদক্ষেপকে তারা সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখাতে চায়, যাতে ইউক্রেনের সঙ্গে বৈরী সম্পর্ক কিছুটা হলেও মেরামত করা সম্ভব হয়। এসব আদায় করতে পারলে স্বাভাবিকভাবেই পুতিনের মনে হবে যে ইউক্রেনের বিরুদ্ধে সহিংস যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত ন্যায়সঙ্গত ছিল। ইউক্রেন সামাজিক, জাতিগত, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে রাশিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী। ইউক্রেনের বিরুদ্ধে হামলা করে তিনি যে যুদ্ধাপরাধী হয়েছেন, তখন তিনি তা অগ্রাহ্য করতে পারবেন। ইউক্রেনের পক্ষ থেকে কোনো বিপদ না আসা ও নেটোকে রাশিয়ার সীমান্ত থেকে দূরে রাখা ছাড়াও পুতিনের আরেকটি লক্ষ্য রয়েছে, আর তা হল রাশিয়াকে আবারও বিশ্বমঞ্চে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করা। ঐতিহাসিকভাবেই রাশিয়ার সংস্কৃতি ও অর্থনীতি ইউরোপের ওপর নির্ভরশীল ছিল, তা ভবিষ্যতেও থাকবে। রাশিয়ায় পুতিনের জনপ্রিয়তা দীর্ঘদিন ধরেই উচ্চ স্তরে রয়েছে। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি 88.5% ভোট পেয়ে পঞ্চম মেয়াদে নির্বাচিত হন। লেভাদা সেন্টারের মতে 2023 সালের নভেম্বরে তার গ্রহণযোগ্যতার হার ছিল 85%। তবে এই জনপ্রিয়তা কতটা বাস্তব? বিশ্লেষকরা মনে করেন রাশিয়ায় রাজনৈতিক প্রতিযোগিতার অভাব, রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যম এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনগণের মতামত প্রভাবিত করা হয়। অনেক রাশিয়ানি বিকল্প নেতৃত্বের অভাবে পুতিনকে সমর্থন করেন। সামরিক কৌশল ও অর্থনৈতিক প্রস্তুতির ওপর ভিত্তি করে পুতিন ইউক্রেন যুদ্ধকে দীর্ঘমেয়াদী সংঘর্ষ হিসেবে দেখছেন। 2024 সালে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আন্দ্রে বেলাউসভকে নিয়োগ দেন, যার লক্ষ্য রাশিয়ার অর্থনীতিকে যুদ্ধোপযোগী করে তোলা। বর্তমানে রাশিয়ার বাজেটের প্রায় 30% সামরিক খাতে ব্যয় হয়। রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। ইউক্রেনের কৃষি অবকাঠামো ধ্বংস করে রাশিয়া খাদ্য নিরাপত্তাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনের পক্ষে পশ্চিমা বিশ্বের সমর্থন হ্রাস পাওয়ায় পুতিন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে অনিচ্ছুক, যা পুতিনকে আরও উস্কে দিচ্ছে। 2023 সালে ওয়াগনার গ্রুপের বিদ্রোহ পুতিনের শাসনের ওপর বড় চ্যালেঞ্জ ছিল। যদিও বিদ্রোহ দমন করা হয়, তবে এটি পুতিনের নেতৃত্বের দুর্বলতা প্রকাশ করে। যুদ্ধের ফলে রাশিয়ার অর্থনীতি সংকটে পড়েছে। জিডিপি হ্রাস, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং বেকারত্ব বেড়েছে। তবে চীন ও কাজাখস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাশিয়াকে কিছুটা স্বস্তি দিচ্ছে। যুদ্ধের শুরুতে পুতিনের সমর্থন বৃদ্ধি পেলেও সময়ের সঙ্গে সঙ্গে তা হ্রাস পাচ্ছে। 2024 সালের আগস্টে ইউক্রেনের কুরস্ক আক্রমণের পর পুতিনের জনপ্রিয়তা 3.3% পয়েন্ট কমে
73.6% হয়েছে। পুতিনের নেতৃত্বের ভবিষ্যৎ নির্ভর করছে যুদ্ধের ফলাফল, অর্থনৈতিক অবস্থা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার উপর। যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং অর্থনৈতিক চাপ বাড়ে, তবে পুতিনের জনপ্রিয়তা ও ক্ষমতা হ্রাস পেতে পারে। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রাশিয়া এক জটিল সময় পার করছে। যুদ্ধ, অর্থনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মধ্যেও পুতিন তার ক্ষমতা ধরে রেখেছেন। তবে ভবিষ্যতে এই পরিস্থিতি কতটা স্থায়ী হবে তা সময়ই বলে দেবে। দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা। change tv.press, এক ফোঁটা হলুদ নেই।